আচ্ছা, এর আগের দিন কিন্তু আমরা সাম্প্রতিক ক্যাপসুল 1 এর ক্লাস নিয়েছি। আজকে আমরা সাম্প্রতিক ক্যাপসুল 2 এর ক্লাস নিতে চলে আসছে। এবং সাম্প্রতিক ক্যাপসুল থেকে আমরা বললাম যে এবছর কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টে বা অন্যান্য পরীক্ষাগুলোতে, প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে মানে সাম্প্রতিক থেকে তো কোশ্চেন হয়ই। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টে সাম্প্রতিক থেকে কোশ্চেন আসবে, হেলথ রিলেটেড যে কোশ্চেনগুলো ওগুলো কিন্তু বেশি আসবে। ঠিক আছে? তো সেই পরিপ্রেক্ষিতে আমরা আজকে শুরু করলাম। আমরা গতদিন হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল 1টা শেষ করলাম, আজকে হচ্ছে সাম্প্রতিক ক্যাপসুল 2টা পড়ব। তো সাম্প্রতিক ক্যাপসুল 2 থেকে আমরা খুব দ্রুত ওই একই প্রসেস, আমরা খুব বিচার বিশ্লেষণে যাব না, আমরা মেইন মেইন লাইনগুলো পড়ে ফেলবো, একবার রিভিশন দিয়ে ফেলি। চলো। তো ফার্স্টের দিক থেকে আমাদের জানতে হবে যেটা, যে প্রতি বছর অক্টোবর মাসের কিন্তু প্রথম সোমবার, হ্যাঁ, নোবেল পুরস্কার দেওয়া হয়। ফার্স্টে দেখো নোবেল পুরস্কার 2025 নিয়ে কথা বলছে। তো প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার কিন্তু নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। এবছর হলো 14 জন, 14 জন হচ্ছে পাইছে, 14 জন। এবং তার মধ্যে আমরা কয়েকটা কথা মনে রাখবো। শান্তিতে কে পাইছে, যে মারিয়া, হ্যাঁ, করিনা মাচাদো। তো এর নামটা একটু পড়বো। এবং উনি ভেনিজুয়েলার, হ্যাঁ, ভেনিজুয়েলার একটা বিরোধী দলীয় নেতা। তো এটার নামটা একটু পড়বো, এই নেত্রীর নাম একটু পড়বো আমরা। দেন হচ্ছে সাহিত্যে কে পাইছে, খালি এটুকু জানবো, অত বিশেষ জিনিস জানতে হবে না। যাদের হচ্ছে ভার্সিটি লেভেলে বা পরবর্তীতে অনেক প্রতিযোগিতামূলক পরীক্ষা, তাদের জন্য সবগুলো একবার রিডিং দেওয়া উচিত। কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য অত কিছু লাগবে না, তুমি সাহিত্যে জাস্ট একটু পড়তে পারো। হ্যাঁ, লাস্ট লো নামটা সংক্ষিপ্তভাবে পড়ে ফেলতে পারি আমরা। দ্য লাস্ট উলফ লিখছেন কিন্তু, দ্য লাস্ট উলফ। ঠিক আছে? তো যাই হোক, আমরা ওই শান্তিতে কে নোবেল পুরস্কার পায় সেটা মাথায় রাখবো, কিন্তু যেটা পড়তে হবে অবশ্যই সেটা হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে। এই কয়টা জিনিস আমরা মেনলি মনে রাখবো চিকিৎসার ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে ম্যারি ব্রুনকো এবং ফ্রেড হ্যাঁ, রামসডেল, দেন হচ্ছে সিমন সাকাগুচি। এনারা 3জন পেয়েছে এবছর পেরিফেরাল, যে মানে ইমিউন সিস্টেম যেটা, হ্যাঁ, আমরা জানি যে আমরা আমাদের যে এইচএসসির বইয়ের, হ্যাঁ, 10 নম্বর জিওলজির 10 নম্বর চ্যাপ্টারে আছে, হ্যাঁ, পেরিফেরাল ইমিউনিটি। অর্থাৎ দেখো একটা বাচ্চা, মনে করো হচ্ছে পথশিশু, সে কিন্তু সারাদিন ধরে মাটিতে গড়াগড়ি দিচ্ছে, তার কিন্তু কোনো রোগ হয় না। রোগ হয় কিন্তু আমরা এই যারা বসে আছি, আহ, মানে এসি রুম, তারপরে হচ্ছে যে এই অফিস রুমে বসে আছি, এদের কিন্তু রোগ হয় আসলে, সহজ কথায়। মানে আমাদের ইমিউনিটি কম, ওদের ইমিউনিটি বেশি। প্রতিদিন যারা ময়লা নিতে আসছে, ঠিক আছে, আমাদের বাসা বাড়ি থেকে, তাদের কিন্তু ইমিউনিটি বেশি। ঠিক আছে? তারা প্রতিনিয়ত ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে লড়াই করতেছে। তো এই জিনিসটা, এই যে বেশি যে জিনিসটা বললাম ইমিউন সিস্টেম, এটা নিয়েই ওনারা গবেষণা করছেন চিকিৎসা শাস্ত্রে। আমরা এই নামটা একটু জানবো। ঠিক আছে? এই নামটা বেশি জানবো। পদার্থবিজ্ঞান আর রসায়নের নামটা একটু পড়তে পারি, কিন্তু আমাদের জানতে হবে মূলত ওনাকেই। ঠিক আছে? আর রসায়নে যে নোবেল পুরস্কার পাইছে এবছর, ঠিক আছে, তার মধ্যে মনে রাখবো যে 16তম মুসলিম হিসেবে মানে নোবেল পুরস্কার পেয়েছে এই যে ইয়াগি, উনি। দেন হচ্ছে দ্বিতীয় মুসলিম হিসেবে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছে। তাহলে প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার পেয়েছেন কে? আহমেদ জেবাইল, আহমেদ জেবাইল। এবং ইয়াগি উনি হচ্ছেন রেটিকুলার কেমিস্ট্রি নিয়ে কাজ করছেন, রেটিকুলার কেমিস্ট্রি নিয়ে কাজ করছেন, এটা একটু মনে রাখবো। সাথে সাথে আমরা একটু একাধিক নোবেল প্রাইজ জয়ী ব্যক্তির নাম একটু পড়ে ফেলি। সেটা হচ্ছে ম্যারি কুরি। উনি কিন্তু পদার্থ রসায়নে একসাথে, মানে প্রথম একমাত্র নারী যিনি 2টি ভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছে। তাদের লিনাক্স পলিং, লিনাক্স পলিংয়ের ক্ষেত্রে উনিও দেখা যাচ্ছে পদার্থ এবং রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন, একমাত্র ব্যক্তি। ঠিক আছে? সেটা হচ্ছে পদার্থ এককভাবে নোবেল পুরস্কার পেয়েছেন, এই একটা কথা। দেন হচ্ছে একাধিক নোবেল বিজয়ী যে প্রতিষ্ঠান, ঠিক আছে, একাধিক নোবেল বিজয়ী যে 2টি প্রতিষ্ঠান, এটা হলো রেড ক্রস, আমরা মনে রাখবো। 3বার নোবেল পুরস্কার পেয়েছে, 3বার। এছাড়া হচ্ছে ইউএনএইচসিআর, ঠিক আছে, জাতিসংঘের শরণার্থী বিষয়ক যে হাই কমিশনার, এটা হচ্ছে 2বার নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে। ঠিক আছে? তাহলে রেড ক্রস পেয়েছে 3বার, আর ইউএনএইচসিআর এটা পেয়েছে হচ্ছে 2বার, এটা একটু মনে রাখলাম। দেন হচ্ছে আমরা পড়বো আহ, 2বারই কিন্তু দেখছি শান্তিতে। সহজ কথা আমি যেটা বলতে চাচ্ছি, সাহিত্য, চিকিৎসা, অর্থনীতি, এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে 2বার কেউ নোবেল পুরস্কার পায়নি এখনো পর্যন্ত। এখন খেয়াল করে দেখো, এরপর আমরা পড়বো 3 গোয়েন্দা, এই স্রষ্টা, মানে সহজ কথা 3 গোয়েন্দা লিখছেন কে? রকিব হাসান, উনি মারা গেছেন আর কি। ওনার নামটা একটু খালি দেখতে পারি। ঠিক আছে? খুব বেশি গুরুত্বপূর্ণ না, তবে এই আবরার ফাহাদ এর স্মরণে আগ্রাসন বিরোধী যে 8 স্তম্ভ, আগ্রাসন বিরোধী যে 8 স্তম্ভ, আবরার ফাহাদ, ওনার যে আগ্রাসন বিরোধী 8 স্তম্ভ বানানো হয়েছে এই বুয়েটের ক্ষেত্রে। ঠিক আছে? বুয়েট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মোড়, পলাশির মোড়, ওখানে বানানো হয়েছে। এবং সেটার ক্ষেত্রে জানতে হবে, ওখানে কিন্তু খোদাই করে 2টা লাইন লেখা আছে এখানে, তাই তো, অনন্ত মহাকালে মোর যাত্রা, অসীমে মহাকাশের অন্তে। তাই অনন্ত মহাকালে মোর যাত্রা,
এটা কোন স্তম্ভের সাথে সম্পর্কিত, এভাবে আমরা যদি পড়তে চাই তাহলে মনে রাখতে হবে। শহীদ আবরার ফাহাদের স্মরণে কিন্তু তাহলে আগ্রাসন বিরোধী 8টা স্তম্ভ। এবং এই যে আবরার ফাহাদ, ওনাকে যে মেরে ফেলা হয়েছিল, তা ওনার সেই হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে শেখ জিশান নির্মিত একটা শর্ট ফিল্ম আছে, সেটা হচ্ছে রুম নম্বর 2011। রুম নম্বর 2011, এই কথাটা আমরা একটু মনে রাখতে পারি, রুম নম্বর 2011। এরপরে আমরা পড়ব, এটা হচ্ছে ফিলিস্তিনের যে সংকট, আমরা বারবারই আমরা জানি এটা আমাদের পড়তে হয়। এবং এর মধ্যে গুরুত্বপূর্ণ কথা অপারেশন আল আকসা ফ্লাড, মনে রাখতে হবে, তারিখ মনে রাখতে হবে, 7ই অক্টোবর 2023 অপারেশন আল আকসা ফ্লাড। এবং অপারেশন আয়রন সোর্স, সেটা হচ্ছে 8ই অক্টোবর 2023 অপারেশন আয়রন সোর্স, এটা হচ্ছে 8ই অক্টোবর 2023। দেন জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিন পূর্ণ সদস্য করার জন্য যে প্রস্তাবটা পাস হয়, সেটা হল 10ই মে 2024। এই 3টা তারিখ আমরা একটু মনে রাখবো। একটা হচ্ছে আল আকসা ফ্লাড বললাম, যেটা হচ্ছে 7ই অক্টোবর 2023। দেন হচ্ছে 8ই অক্টোবর 2023 অপারেশন আয়রন সোর্স, এবং জাতিসংঘের সাধারণ পরিষদের পূর্ণ সদস্য হিসেবে প্রস্তাবনা, মানে পূর্ণ সদস্য করার প্রস্তাবটা পাস হয় 10ই মে 2024। এটা আমরা একটু মনে রাখবো। দেন আমরা এর পরের পৃষ্ঠায় চলে আসি, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আমাদের একটু জানতে হবে। সেটা হচ্ছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন নামক একটা তহবিল গঠন করা হয়েছে। তাই গঠনটা করছে কি যুক্তরাষ্ট্র। দেখো মানে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন দেখে কিন্তু আমাদের যুক্তরাষ্ট্র মনে হবে না, কিন্তু এটা কিন্তু যুক্তরাষ্ট্র। হ্যাঁ, এটা পড়বো। দেন হচ্ছে দেখো আইডিএফ, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হচ্ছে ইসরায়েল ডিফেন্স ফোর্স, এটা আমাদের জানতে হবে যে আইডিএফ ইসরায়েলের একটা প্রতিরক্ষা বাহিনীর নাম। ফ্লোরিন, ইসরায়েল ব্যবহৃত, মানে গাজায় ব্যবহৃত, মানে ইসরায়েল কর্তৃক মানে ব্যবহৃত, সেটা হচ্ছে মানে নিষিদ্ধ একটা বোমার নাম, যে ফ্লোরিন যে একটা বোমার নাম। আমরা তো জানি ফ্লোরিন একটা মৌল গ্যাস, হ্যাঁ, তো এটার ক্ষেত্রে জানতে হবে এটা একটা বোমার নামও, এটা একটু জানলাম। দেন একটু নিচের দিকে পড়বো, যে এটা হচ্ছে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বস্তি প্রকল্পের নাম হচ্ছে ইস্ট ওয়ান। এখন খেয়াল করে দেখো, গুরুত্বপূর্ণ কথা, আমরা জানি যে ফিলিস্তিনকে দুইটা ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, একটা হচ্ছে মনে রাখবা গাজা উপত্যকা, আর একটা হলো পশ্চিম তীর। গাজা উপত্যকা আর একটা পশ্চিম তীর। তো এখানে একটা বিতর্কিত একটা বস্তি প্রকল্প করা হয়েছে, তো সেটা হচ্ছে ইস্ট ওয়ান, লেখা আছে কিন্তু পশ্চিম তীর, কিন্তু কথা হচ্ছে এখানে কিন্তু ইস্ট ওয়ান, এটা একটু মনে রাখবো, ইস্ট ওয়ান। হ্যাঁ, এটা একটা কথা। দেন চলে আসো, দেন আমরা কি পড়তে পারি এখান থেকে। ফিলিস্তিনে দেখো, ফিলিস্তিনের নেলসন ম্যান্ডেলা হিসেবে পরিচিত রাজনৈতিক নেতা, তার নাম হচ্ছে মারওয়ান বারঘুতি। ঠিক আছে, মারওয়ান বারঘুতি, এটা একটু পড়বো। দেন হচ্ছে আমাদের এদিক থেকে পড়বো হলো বাংলা। এই যে এই কথাগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে বিশ্বে প্রথম মনে করো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় কোন দেশ, সেটা হচ্ছে আলজেরিয়া। বাংলাদেশ কবে স্বীকৃতি দেয়? 16ই নভেম্বর 1988। 16ই নভেম্বর 1988, মুখস্থ করে ফেলো, 16ই নভেম্বর 1988 এটা। দেন হচ্ছে আমরা পড়বো স্পেশালি যেটা পড়তে হবে, সর্বশেষ কোন দেশ হলো ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, সেটা হচ্ছে স্যান মারিনো। 23 সেপ্টেম্বর 2025, 23 সেপ্টেম্বর 2025। 157তম দেশ। দেখো টোটাল কিন্তু জাতিসংঘের সাধারণ সদস্য হিসেবে আছে কয়জন? 193টা দেশ। তার মধ্যে হচ্ছে যে 157তম দেশ হিসাবে সান মারিনো কিন্তু ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে, এটা জানলাম। তারপরে যেটা মেন কথা আমরা জানতে পারি, যে নিরাপত্তা পরিষদে জানি যে 5টা দেশ আছে, আমরা তার মধ্যে যুক্তরাষ্ট্র কোনো স্বীকৃতি দেয় নাই। হ্যাঁ, ওআইসি ভুক্ত একটা মাত্র দেশ স্বীকৃতি দেয় নাই, সেটা হচ্ছে ক্যামেরুন। ঠিক আছে, ক্যামেরুন। এবং এটা একটু মনে রাখবো, এটা একটু পড়তে পারি, কিন্তু ইম্পর্টেন্ট কথা ওই যেটা বললাম ওটা পড়া হয়ে গেল। এবং 2012 সাল থেকে কিন্তু এটা পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে আছে ফিলিস্তিন। 2012 সাল থেকে পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে আছে। ইম্পর্টেন্ট কথা, প্রথম স্বীকৃতি দেয় আলজেরিয়া বললাম, বাংলাদেশ স্বীকৃতি দেয় 16ই নভেম্বর 1988 সালে কিন্তু। এবং আরেকটা পড়বো হচ্ছে সেটা, যে 157তম দেশ হিসাবে সর্বশেষ সান মারিনো। হ্যাঁ, 23 সেপ্টেম্বর 2025 এটা হচ্ছে যে স্বীকৃতি দিয়েছেন, এই কথাটা একটু জানবো। দেন মার্চ ফর গাজা, এটা পড়তে হবে, যে কর্মসূচি পালিত হয় 12 এপ্রিল 2025। ঠিক আছে, মার্চ ফর গাজা 12 এপ্রিল 2025, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। কিন্তু নো ওয়ার্ক নো স্কুল, এটা কিন্তু 12 এপ্রিল হচ্ছে, কিন্তু তার আগে 7ই এপ্রিল, 7ই এপ্রিল বাংলাদেশ সহ সারা বিশ্বে নো ওয়ার্ক নো স্কুল, এই গ্লোবাল স্ট্রাইক ফর গাজা, এটা মানে পালিত হয়, এটা মনে রাখতে হবে। এখন 7ই এপ্রিল এই তারিখটা আরও একটু গুরুত্বপূর্ণ, পড়বো সবাই মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। সেটা হচ্ছে 7ই এপ্রিল কিন্তু স্বাস্থ্য দিবস, বিশ্ব স্বাস্থ্য দিবস, অর্থাৎ ডাব্লিউএইচও এই তারিখে হচ্ছে গঠিত হয়। ডাব্লিউএইচও, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সো 7ই এপ্রিল হলো বিশ্ব স্বাস্থ্য দিবস, এটা একটু মনে রাখবো। এখন চলে আসো, দেন আমাদের পড়তে হবে হচ্ছে আলোচিত কিছু করিডোর বা বিরোধপূর্ণ কিছু এলাকা, খুবই গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো হয় জেনারেলি। এটা পড়বো মোরাগ অ্যাক্সিস, গাজা উপত্যকার দুইটা সীমান্ত, একটা হচ্ছে খান ইউনিস আর হচ্ছে ইউনুস, মনে রাখি, আর রাফা। ঠিক আছে, তাহলে রাফা,
ঠিক আছে, খান ইউনিস আর রাফা। তো আমি বললাম খান ইউনুস আর রাফার মাঝখানে কি আছে, মুখস্থ করার, গাজা উপত্যকার ইউনুস এবং রাফার মধ্যে একটা কৃষি জমি সমন্বয়ে গঠিত একটা সামরিক করিডোর। ঠিক আছে, ঠিক আছে, এটা হচ্ছে জানতে হবে, এটা একটু পড়লাম। ফিলাডেলফি করিডোর হলো গাজার মিশরের সীমান্তে, ফিলাডেলফি করিডোর হচ্ছে গাজা এবং মিশরের সীমান্তে আছে, এটা একটু পড়তে পারলি। দেন হচ্ছে রাফা সীমান্ত, এটা হচ্ছে সিনাই উপদ্বীপ এবং গাজার সীমান্ত পথ এর মাঝে অবস্থিত। এই কথা কয়েকটা একটু পড়লাম, মোরাগ অ্যাক্সিস, ফিলাডেলফি করিডোর এবং হচ্ছে রাফা সীমান্ত। দেন আমাদের খুবই গুরুত্বপূর্ণ দুটো কথা পড়তে হবে, সেটা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা মামলা করেছে হলো 29 ডিসেম্বর 2023। দেন হচ্ছে জার্মানির বিরুদ্ধে নিকারাগুয়া মামলা করেছে হচ্ছে 1 মার্চ 2024। এই কয়েকটা কথা পড়বো, এটা 29 ডিসেম্বর 2023 আর একটা পড়লাম হচ্ছে 1 মার্চ 2024, 1 মার্চ 2024। সেটা জার্মানির বিরুদ্ধে কিন্তু নিকারাগুয়া, এই ফিলিস্তিনের ইস্যুতেই। ঠিক আছে, এটা একটু মনে রাখবো। দেন হচ্ছে আমরা জানি যে ইরানের মদতপুষ্ট ইসরায়েল, হ্যাঁ, বিরোধী 3টা মুসলিম সংগঠন আমরা আছে, হিজবুল্লাহ, হামাস, হুতি, এগুলো আছে আমরা জানি। তো এটার ক্ষেত্রে আপাতত মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে খুব ভিতরে কথাবার্তা লাগবে না। তুমি যেটা পড়তে পারো সেটা হচ্ছে, আমরা বললাম বারবারই যে ফিলিস্তিনকে কিন্তু দুইটা ভাগ, একটা হচ্ছে তোমার গাজা উপত্যকা আর একটা হলো পশ্চিম তীর। তো গাজা উপত্যকা, এই গাজা অংশটাকে নিয়ন্ত্রণ করে হামাস, আর হচ্ছে পশ্চিম তীরকে নিয়ন্ত্রণ করে হলো ফাতাহ। ঠিক আছে, এটা পড়বো। এবং পিএলও, পিএলও অর্থাৎ প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, পিএলও, তো এর সবচেয়ে বড় রাজনৈতিক শাখাই কিন্তু এই ফাতাহ, এটা একটু পড়বো। তো এই কথাটুকু একটু মনে রাখতে হবে আমাদের। দেন বিশেষ এখানকার কথাবার্তা আপাতত পড়া লাগবে না। আব্রাহাম চুক্তি একটু পড়তে পারি, এটা ওয়াশিংটন ডিসিতে সংগঠিত হয়েছে, হ্যাঁ, ইসরায়েল এবং আরব দেশগুলোর মধ্যে সম্পর্কটাকে স্বাভাবিক করার জন্য, আরব দেশ এবং ইসরায়েলের মধ্যে সম্পর্কটা স্বাভাবিক করার জন্য আব্রাহাম চুক্তি হয়েছে। তাহলে এই কথাটুকু পড়বো যে ইসরায়েল এবং আরব দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার জন্য জিনিসটা হচ্ছে, এবং মধ্যস্থতা করছে কিন্তু যুক্তরাষ্ট্র। ঠিক আছে, আব্রাহাম চুক্তি, এই কথাটা মনে রাখতে পারি। 15 সেপ্টেম্বর 2020 আব্রাহাম চুক্তি, এই কথাটা মনে রাখলেই হবে, অত বিস্তারিত কিছু লাগবে না এখানকার। দেন চলে আসো মানে ফিলিস্তিন এবং ইসরায়েলের আলোচিত যে গুরুত্বপূর্ণ স্থান। আমি তোমাকে প্রথমেই বলছিলাম যে বর্তমানে ফিলিস্তিনকে কিন্তু দুইটা ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়, সেটা হচ্ছে পশ্চিম তীর আর গাজা উপত্যকা। ঠিক আছে, এটা আমাদের জানতে হবে। তবে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমাদের এখান থেকে জানতে হবে, সেটা হচ্ছে মানে এই যে ইসরায়েল টোটাল যে অংশ, ঠিক আছে, ইসরায়েল তার এই যে সেই তোমার হচ্ছে এখানে গাজা উপত্যকা, পশ্চিম তীর। তো যাই হোক, ওটা আমাদের বিষয় না। এখন আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আশেপাশে অনেকগুলো দেশ আছে, যেমন লেবানন, সিরিয়া, এপাশে হলো জর্ডান, ঠিক আছে, মিশর, মানে এই যে এলাকাগুলো জর্ডান, ঠিক আছে, জর্ডান, মিশর, ঠিক আছে, সিরিয়া এবং হচ্ছে লেবানন, কার সাথে কি বিরোধপূর্ণ যে এলাকা, এটা একটু পড়বো। তো মনে রাখবো ইসরায়েলের সাথে সিরিয়ার বিরোধ হচ্ছে গোলান মালভূমি নিয়ে, গোলান মালভূমি নিয়ে, মনে থাকবে, গোলান মালভূমি নিয়ে। লেবাননের সাথে, লেবাননের সাথে ইসরায়েলের বিরোধ হচ্ছে বোকা উপত্যকা এবং ওয়াজানি পানির নদীর পানির বন্টন নিয়ে, ওয়াজানি নদীর পানির বন্টন নিয়ে বিরোধ। ঠিক আছে, দেন হচ্ছে মিশরের সাথে বিরোধ কি নিয়ে, সিনাই উপত্যকা নিয়ে। এটাই কিন্তু কোশ্চেন আসবে যে মিশর এবং ইসরায়েলের মধ্যে বিরোধ কোন অঞ্চলটি নিয়ে, বা বিরোধপূর্ণ একটা অঞ্চলের নাম কি, সেটা হচ্ছে সিনাই উপত্যকা। দেন জর্ডানের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে মৃত সাগর নিয়ে, ডেড সি নিয়ে হচ্ছে এখানে, ডেড সি নিয়ে হলো বিরোধ। এখন খেয়াল করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ কথা, এই যে পশ্চিম তীরের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু শহর আছে, সেগুলো নিয়ে বিশেষ কিছু পড়তে হবে। সেটা হচ্ছে হেব্রন শহর। দেখো হেব্রন ইউনেস্কো শান্তি শহর বলে ঘোষণা করছে না। এখন তোমার মনে করো ওখানে তো যুদ্ধ চলতেছে, মানে তোমার যখন কোশ্চেন আসবে শান্তি শহর ঘোষণা করছে ইউনেস্কো কোন শহরকে, তখন তোমার কিন্তু হেব্রন আসলে বা আসলে তোমার কিন্তু মাথায় আসবে না। তো এই শান্তি শহর কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবা। দেন হচ্ছে এই যে পশ্চিম তীর, এই পশ্চিম তীরের বাণিজ্যিক রাজধানী হচ্ছে রামাল্লাহ, এর মধ্যে পড়তে হবে। এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর সেটা হচ্ছে পশ্চিম তীরের এই জেরিকো, এটা হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম শহর। এবং ফিলিস্তিনের শরণার্থী শিবির কোথায় আছে, জেনিন, ফিলিস্তিনের শরণার্থী শিবির আছে জেনিন। দেন এই পাশে আমাদের আরও কিছু কথা পড়তে হবে, সেটা হচ্ছে ইসরায়েলের রাজধানী আমরা জানি তেল আবিব, এই কথাটা পড়তে হবে। এবং যে না আমরা রাফা সীমান্ত পড়তে পারি, যে এই এলাকা রাফা, এটা খুবই গুরুত্বপূর্ণ এলাকা, বিভিন্ন জায়গায় তুমি রাফা সীমান্ত দেখছো, গুরুত্বপূর্ণ একটা শহর, এটা হচ্ছে রাফা, গাজা উপত্যকার। এখন এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, সেটা হচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা, সেটা আছে। তো এই নৌবহরটা নিয়ে আমাদের জানতে হবে, গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা বা গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা। তো এই বছর এই যে একটা আন্তর্জাতিক নৌবহর বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবক সংগঠনগুলো মানবাধিকার কর্মী নিয়ে গঠিত হলো, এখানে প্রায় 44টা দেশের 500 জন মানুষ, 44টা দেশের 500 জন মানুষ, মোট নৌযান ছিল 42টা, দুই কম, 44, 42 মনে থাকবে। তো এটা, এবং 31 আগস্ট 2025 সালে প্রথম এই যে বার্সেলোনা শহর থেকে মানে নৌবহরটা
গেছিলো, তাহলে বার্সেলোনা এই পাশে দিয়ে গাজায় রাফা, ঠিক আছে। তাহলে মানবিক সাহায্য পৌঁছে যাচ্ছিল ওইখানে, কিন্তু যে ইসরায়েলের যে আশদোদ বন্দরে তাদেরকে কিন্তু আটক করা হয়। আমরা জানি আশদোদ বন্দরে আটক করে রাখা হয়। তো এখন এই যে এই কথাটুকু জানবো, কিন্তু এটার স্পেশাল যে কথাটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে এর সংগঠক হচ্ছে গ্রেটা থুনবার্গ এবং মুখপাত্র হচ্ছে সাইফ। হ্যাঁ, সাইফ। তাই এটা একটু পড়বো যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলার মুখপাত্র হচ্ছে সাইফ এবং সংগঠক হচ্ছে গ্রেটা থুনবার্গ। এটা একটু মনে রাখবো, সংগঠক হিসেবে আছেন। এখন এই যে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা 2010 সালে কিন্তু আরও একটা ফ্লোটিলা এই নৌবহরের আয়োজন করা হয়েছিল, সেটা হচ্ছে 2010 সালে গাজা ফ্রিডম ফ্লোটিলা। এবং সেটা হচ্ছে সেখানে ইসরায়েল হামলায় কিন্তু অনেক স্বেচ্ছাসেবক নিহত হয়, এবং তার মধ্যে অন্যতম হচ্ছেন তুরস্কের যে দেখো মারমারা, তার নামটা একটু মনে রাখতে পারি আমরা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ না, জাস্ট পড়বা যে গাজা ফ্রিডম ফ্লোটিলা যদি বলে 2010 সালে। আর এখন যেটা পড়তেছি সেটা হচ্ছে গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা বা গ্লোবাল ফ্রিডম ফ্লোটিলা হলো 2025 সালে। মনে থাকবে কথাটা। এখন এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আমরা একটু জানবো, সেটা হচ্ছে এই যে গ্রেটা থুনবার্গ, ওনার কথাটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে। কারণটা কি, ওনাকে বলা হয় পরিবেশ কন্যা, ওনাকে পরিবেশ কন্যা বলা হয়। উনি কয়েকটি আন্দোলনের সাথে গুরুত্বপূর্ণভাবে জড়িত, সেটার মধ্যে একটা হচ্ছে ফ্রাইডেস ফর ফিউচার। ফ্রাইডেস ফর ফিউচার খেয়াল করে দেখো, স্কুল শিক্ষার্থীদের নিয়ে একটা পরিবেশবাদী আন্দোলন, সেটা হচ্ছে ফ্রাইডেস ফর ফিউচার, এটা কথা পড়তে হবে। এবং বাংলাদেশের, হ্যাঁ, বাংলাদেশের এই নৌবহরে আলোকচিত্রশিল্পী শহীদুল আলম ছিলেন, আমরা জানি, ঠিক আছে। তিনি দিক পিকচার লাইব্রেরির প্রতিষ্ঠাতা। তো উনি হচ্ছে কিন্তু আটক হন। যাক, এনার নাম জানতে হবে। যে বাংলাদেশের পক্ষ থেকে গিয়েছিলেন কে, সেটা একটু জানতে পারি আমরা, সেটা হচ্ছে শহীদুল আলম। এবং বাংলাদেশি ব্রিটিশ মানবাধিকার কর্মী রুহি লরেন আক্তার, ইনিও গিয়েছিলেন, ঠিক আছে। তাহলে বাংলাদেশ ব্রিটিশ মানবাধিকার কর্মী, তিনি গিয়েছিলেন এই ফ্রিডম ফ্লোটিলা, এটা একটু মনে রাখবো। এখন চলে আসো জুলাই গণঅভ্যুত্থান, খুবই হট টপিক, আমাদের জানতে হবে। এগুলো থেকে আমাদের যেটা পড়তে হয় বারবার এমসিকিউ এর ক্ষেত্রে, বিভিন্ন জায়গার এমসিকিউ সমাধান করার ক্ষেত্রে আমাদের কিন্তু কয়েকটা টাইমলাইন মনে রাখতে হয়, বিশেষ করে কমপ্লিট শাটডাউন 18 থেকে 22, ঠিক আছে, 18 থেকে 22 জুলাই কমপ্লিট শাটডাউন, এটা আমাদের জানতে হয়। এবং দেন হচ্ছে ডিজিটাল ক্র্যাকডাউন 18 জুলাই, মানে বন্ধ করে দেওয়া হয় যত সব, হ্যাঁ, মানে এই যে মিডিয়া যেগুলো আছে, অর্থাৎ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয় না, ডিজিটাল ক্র্যাকডাউন এটা ছিল। দেন কমপ্লিট শাটডাউন, এটা হচ্ছে 18 থেকে 22। মাস্ট মার্চ ফর জাস্টিস 31 জুলাই। এই কয়েকটা কথা মাস্ট জানতে হবে তোমাকে, এই তিনটা কথা, ঠিক আছে, এটা জানতে হবে, ঠিক আছে। তাছাড়াও সাথে সাথে তুমি যদি পারো যে বাংলা ব্লকেড, এটা যদি পড়তে পারো খুব ভালো হয়। তিনি কিন্তু নাহিদ ইসলাম, উনি হচ্ছে কিন্তু 3 আগস্ট এক দফা ঘোষণা করেন, মানে এক দফা ঘোষণা হয়, এটা কিন্তু 3 আগস্ট আমরা জানি। এবার 8ই আগস্ট কিন্তু প্রথমবারের মতো ডাক্তার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারটা গঠিত হয়। 5ই আগস্ট যেহেতু সরকার পতন হয়েছে, 6ই আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, উনি হচ্ছেন দ্বাদশ সংসদ, যেটা ওটা বিলুপ্ত ঘোষণা করেন 6ই আগস্ট 2024। এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তাহলে 8ই আগস্ট 2024 বঙ্গভবনে। হ্যাঁ, প্রধান উপদেষ্টা তো ডক্টর মোহাম্মদ ইউনূস ছিলেন। এখন আমাদের যেটা জানতে হবে, এখানে আমরা এই কথাটুকুই পড়বো। দেন জুলাই গণঅভ্যুত্থানে কিছু শহীদের নাম আমাদের জানতে হবে, সেটার মধ্যে গুরুত্বপূর্ণ আমরা জানি আবু সাইদ, উনি হচ্ছেন 16ই জুলাই মারা গেছিলেন, ঠিক আছে, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে। And এটা খুবই গুরুত্বপূর্ণ, ওনাকে জানতে হবে যে আবু সাইদকে নিয়ে অঙ্কিত শিল্পকর্ম উন্নত মমশির, এর শিল্পীকে শহীদ কবির, এই কথাটুকু আমাদের পড়তে হবে। এবং 16ই জুলাই কিন্তু আবু সাইদ দিবস পালন করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 16ই জুলাই, হ্যাঁ। কিন্তু 16ই জুলাই কিন্তু জুলাই শহীদ দিবস, জাতীয়ভাবে জুলাই শহীদ দিবস, কিন্তু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশালি আবু সাইদ দিবস, এটা একটু মনে রাখবো। ওই দিন আমরা বলতে পারি ওই দিন কিন্তু আরেকজন মারা গিয়েছেন, সেটা হচ্ছে ওয়াসিম আকরাম, উনি কিন্তু দ্বিতীয় শহীদ। তাহলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান, এটা দ্বিতীয় শহীদ কে ছিলেন, ওয়াসিম আকরাম, ঠিক আছে। এই কথাটা একটু জানবো। তাহলে চলে আসুন 16 শহর, এই উক্তির সাথে জড়িত কে, তাহলে এটা কোশ্চেন যদি আসে তাহলে বলবো ওয়াসিম আকরাম। এবং মীর মাহফুজুর রহমান মুগ্ধ, আমরা জানি 18ই জুলাই উনি মারা গিয়েছেন। এবং শহীদ মীর মুগ্ধ ত্বরণ, এটা কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত, ঠিক আছে। এবং পানি লাগবে পানি, এই হৃদয়স্পর্শী যে অবদান, এটা আবেদন, এটা কিন্তু আমরা সাথে সম্পর্কিত কিন্তু মীর মাহফুজুর রহমান মুগ্ধ, আমরা সবাই জানি। এখন আমাদের যেটা আরো গুরুত্বপূর্ণ কয়েকটা কথা পড়তে হবে, আব্দুল আহাদ, যেটা জুলাই গণঅভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহীদ, 4 বছর বয়স, ঠিক আছে। তারপর যদি আসে যে হচ্ছে নাইমা সুলতানা, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম নারী শহীদ,
সেটা হচ্ছে তিনি কে ছিলেন? নাইমা সুলতানা। দেন হচ্ছে মোহাম্মদ সিয়াম, জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শিশু শহীদ। শিশু শহীদ আসলে সেটা কিন্তু আসবে হচ্ছে মোহাম্মদ সিয়াম। এছাড়া গুরুত্বপূর্ণ একটা কথা মনে রাখবা যে জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা যেখানে যেখানে প্রাণ হারিয়েছে সেসব স্থানে একটা করে মানে স্ট্রিট মেমোরি স্টাম্প স্থাপন করা হবে। স্ট্রিট মেমোরি স্টাম্প স্থাপন করা হবে। এরপরে দেখো আর একটা হট টপিক, সেটা হচ্ছে জুলাই জাতীয় সনদ। খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় ঐক্যমত্য কমিশনের, হ্যাঁ, মানে এইটা ঐক্যমত্য কমিশনের সভাপতি সভাপতি হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার মানে সভাপতি বা মানে ওনার নেতৃত্বে হোক, তা ওনার নেতৃত্বে এই জুলাই জাতীয় সনদ, এখানে হচ্ছে 25টা রাজনৈতিক দল, ঠিক আছে, 25টা রাজনৈতিক দলের 2জন করে প্রতিনিধি কিন্তু প্রত্যেককে স্বাক্ষর করছেন। তাহলে এইখানে আসলে জুলাই যে সংস্কার, তো এটা মোট সংস্কার প্রস্তাব করা হয়েছে 84টা। আমি যেটা বললাম, এই জুলাই জাতীয় সনদ লিখিত হয় 28 জুলাই। 28 জুলাই, এটা একটু মনে রাখবা, 28 জুলাই, ঠিক আছে। এবং রাজনৈতিক দল তাহলে স্বাক্ষর করছে, 25টা রাজনৈতিক দল এখানে স্বাক্ষর করছে। এবং তাহলে বললাম মোট সংস্কার প্রস্তাব হচ্ছে 84টা। মোট সংস্কার প্রস্তাব 84টা। সনদ বাস্তবায়নের অঙ্গীকার হলো 7 দফা, 7টা। এটা একটু মনে রাখতে পারি। এর উদ্দেশ্য হচ্ছে 6টি যে সংস্কার কমিশন, ঠিক আছে, এর যে সুপারিশ বা পর্যালোচনা গ্রহণ করার ক্ষেত্রে এই জাতীয় ঐক্যমত্য যে কমিশন গঠন করা হয়েছিল কিন্তু, ঠিক আছে। তো এটা 12ই ফেব্রুয়ারি 2025 সালে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়েছিল। সেখান থেকেই কিন্তু জুলাই জাতীয় সনদটা আসছে, এটা মনে থাকে যেন, ঠিক আছে। তো আমাদের পড়তে হবে জাতীয় ঐক্যমত্য কমিশন, এটা 12ই ফেব্রুয়ারি 2025, ঠিক আছে। উপদেষ্টা হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূস, উনি ছিলেন, হ্যাঁ, সভাপতি, এটা মাথায় রাখবো। এবং জুলাই জাতীয় সনদ লিখিত হয় 28 জুলাই 2025, ঠিক আছে, এটা পড়বো। এবং স্বাক্ষর করা হয়েছে 17 অক্টোবর 2025। এটা হচ্ছে 25টা রাজনৈতিক দল। মোট সংস্কার প্রস্তাব আমি বললাম 84টা। এবং সনদ বাস্তবায়নের অঙ্গীকার হলো 7 দফা, এটার জন্য মনে থাকে। দেন আমরা একটু পড়বো নিচের দিকে, দেখো গুরুত্বপূর্ণ কিছু কিছু সংস্কার প্রস্তাবের মধ্যে আমরা কয়েকটা কথা একটু পড়বো। সেটা হচ্ছে দেখো এর মধ্যে গুরুত্বপূর্ণ যে জুলাই জাতীয় সনদে ফরিদপুর এবং কুমিল্লাকে বিভাগ করার কথা বলা হয়েছে। তাহলে এটা একটা কথা তোমার কোশ্চেন আসতে পারে যে জুলাই জাতীয় সনদে কোন দুটো এলাকাকে হচ্ছে বিভাগ করার কথা বলা হয়েছে? একটা হচ্ছে ফরিদপুর এবং কুমিল্লা, নোয়াখালী কিন্তু না। হ্যাঁ হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কথা, মনে থাকে যেন, ঠিক আছে। দেন হচ্ছে এটা একটা পড়তে পারি। এবং আইনসভা হবে দ্বিকক্ষ বিশিষ্ট, একটা কথা বলা হয়েছে যে দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা, ঠিক আছে। 100 আসনে, উচ্চকক্ষে 100 আসনের হতে হবে। এবং উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে আসন বন্টন হবে। পিআর পদ্ধতিতে, এই কথাটা একটু মনে রাখতে পারি। তো এই কথা এবং সাথে সাথে হচ্ছে আহ, মোটামুটি এইগুলো আমরা জানতে পারি। এবং 90 দিনের মধ্যে যাতে সংসদ সদস্য নির্বাচন হয়, এটা তো কমন যে ছিল, সেটা যাতে পালিত হয় সেটার কথা এখানে বলা হয়েছে। এইগুলো জাস্ট মনে রাখবো, হ্যাঁ। তাহলে বলছে জুলাই সনদ রাষ্ট্রীয় সংস্কারের রাজনৈতিক দলিল, যা দক্ষিণ আফ্রিকার, হ্যাঁ, বলতেছে কোডেসা এবং স্পেনের হচ্ছে দেখো মনোক্লোয়ার অনুরূপ। এই কথাটা পড়বো যে দক্ষিণ আফ্রিকার কোডেসার অনুরূপ এবং হচ্ছে স্পেনের মনোক্লোয়ার অনুরূপ, এই কথাটা পড়বো, হ্যাঁ। এবং কথা হচ্ছে এখানে কিন্তু স্বাধীন পুলিশ কমিশন গঠন, এটাও একটু পড়তে পারি। তোমরা এই কয়েকটা কথা একটু মনে রাখবা। বিশেষ করে আমার মনে হচ্ছে যে গুরুত্বপূর্ণ এই জিনিসটা ওই ফরিদপুর এবং কুমিল্লা এটাকে বিভাগ করা, এটাই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এবং দেখো আর একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, তোমরা যে কয়েকটা পড়তে পারো, সেটা হচ্ছে একই ব্যক্তি একই সাথে দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী কিন্তু হতে পারবে না। এই যে এই তথ্য অনুসারে, এটা জাস্ট জেনে রাখলাম, এটা হলো কথা। দেন চলে আসো 36 জুলাই মানে উদযাপনের ক্ষেত্রে। 36 জুলাই, জুলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে, সেটা আমরা জানি। তো 36 জুলাই উদযাপন করা হয়েছিল কিন্তু সংস্কৃতি বিষয় মন্ত্রণালয়ের আন্ডারে, জানি যে আমরা সেই ড্রোন শো হয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, ওটা আমাদের দরকার না, আমাদের গুরুত্বপূর্ণ হলো জুলাই ঘোষণাপত্র। এইখানে ঘোষণাপত্র পাঠ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ঘোষণাপত্র পাঠ করা হয় কিন্তু 5ই আগস্ট, অবশ্যই 5ই আগস্ট হবে 2025, 1 বছর পূর্তিতে, এটা মনে রাখবো। এবং জুলাই ঘোষণাপত্রের মোট দফা ছিল 28টা দফা, তার মধ্যে অঙ্গীকার 6টা অঙ্গীকার। এখন তোমাকে যেটা পড়তে হবে যে হচ্ছে যে মানে তোমার 1 থেকে যে 21 নম্বর যে দফা, এখানে কিন্তু টোটাল মুক্তিযুদ্ধ থেকে জুলাই যে গণ অভ্যুত্থান, এর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে। আর 22 থেকে 28 দফা হলো 7টি দফায় আগামী দিনে কি কি করণীয় সেটা নিয়ে কথা বলা হয়েছে। জানতে পারি, খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এই পাশের কয়েকটা কথা আমাদের জানতে হবে যে যেমন তোমাকে যদি বলি অন্তর্বর্তীকালীন সরকার গঠন নিয়ে জুলাই ঘোষণাপত্রের কত নম্বর দফায় কথা বলা হয়েছে, সেটা হচ্ছে 20 নম্বর। যেমন হচ্ছে পড়বা শহীদদের, জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণা করা হয়েছে কত নম্বর দফায়, ঠিক আছে, এটা 24 নম্বর।
দেন আমরা যদি বলি জুলাই গণ অভ্যুত্থানের রাষ্ট্রীয় এবং সাংবিধানিক স্বীকৃতি কত নম্বর ক্ষেত্রে বলা হয়েছে, সেটা হচ্ছে 27 নম্বর, এটা একটু পড়তে পারি। হ্যাঁ, এবার দেখো কিছু গুরুত্বপূর্ণ দিবস, যেমন হচ্ছে দেখো 16ই জুলাই, জুলাই শহীদ দিবস, 5ই আগস্ট, জুলাই গণ অভ্যুত্থান দিবস। তাহলে জুলাই শহীদ দিবস বলে 16 জুলাই, কিন্তু আবু সাইদ দিবস হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জন্য, ঠিক আছে। যেমন জুলাই উইমেন্স ডে, দেখো এটা 14 জুলাই, আগে কিন্তু, ঠিক আছে, আবু সাইদ যেদিন মারা গেছিল তারও কিন্তু মানে সেই হিসেবে 14 জুলাই বলা হচ্ছে। হ্যাঁ, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস, খেয়াল করে দেখো, মীর মুগ্ধ যেদিন মারা গিয়েছিলেন আর কি, হ্যাঁ, 18 জুলাই, তাহলে ওই দিনকে বলা হচ্ছে বীর, ওখানে জানি যে ওই দিন হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে হচ্ছে আক্রমণ করা হয়েছিল, তো এটা জানতে হবে। তো এটা হচ্ছে 18 জুলাই, মনে থাকবে তো কথাটা। দেন দেখো জুলাই সম্পর্কিত কতগুলো চলচ্চিত্রের নাম লেখা আছে, তো সবগুলোতেই মোটামুটি জুলাই কথা লেখা আছে। তাহলে আমরা পড়বো আসলে টেকনিক্যালি যে যেগুলোতে জুলাই কথা লেখা নেই, যেমন হচ্ছে আমরা যদি পড়তে পারি পিপল হু ফট ফর আস, সাদা জব্বা, লাল রক্ত, তারপরে দেখো নো ট্রিটমেন্ট, নো ডেড বডিজ। তাহলে এই কয়টা, বাকিগুলো কিন্তু সব জুলাই, তাহলে বুঝতেই পারবো যে সেগুলো চলচ্চিত্র সব জুলাই আছে, মোটামুটি তিনটাতে নাই, এবং জেনারেলি কিন্তু এইগুলোই দেয়া হয়। হ্যাঁ, যে পিপল হু ফট ফর আস, সাদা জব্বা, লাল রক্ত, এবং হচ্ছে নিচের কোনটি জুলাইয়ের গণঅভ্যুত্থানের সম্পর্কিত চলচ্চিত্র, এইভাবে যেন মনে রাখতে পারি যে নো ট্রিটমেন্ট, নো ডেড বডিজ। এখন চলে আসো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। আমরা জানি যে গণভবনকে, গণভবন কি ছিল, এটা হচ্ছে প্রধানমন্ত্রী বাসভবন। তো গণভবনকে কিন্তু 5ই সেপ্টেম্বর 2024 যে গণভবনকে কিন্তু জাদুঘরে রূপান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, এবং এই জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, এটা কিন্তু তাহলে বললাম সেই হিসাবে তোমার যদি এভাবে কোশ্চেন আসে যে গণভবন কাকে বলে, এভাবে আসবে না, তোমার এভাবেই কোশ্চেন আসবে যে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর কোথায় অবস্থিত, তাহলে বলবো যে শেরেবাংলা নগর, ঢাকা। তাই তো, তাহলে সাথে সাথে আমরা আরও একটু কিছু কথা শিখবো, সেটা হচ্ছে বঙ্গভবন। আমরা জানি দিলকুশা ঢাকায় থাকে, এটা হচ্ছে রাষ্ট্রপতি বাসভবন। দেন হচ্ছে যমুনা, যমুনা আমরা জানি রাষ্ট্রীয় অতিথির বাসভবন, এবং এটা, এখানে কিন্তু ডাক্তার মোহাম্মদ ইউনূস আছেন এখন। এখন জুলাই শহীদ স্মৃতি যে ফাউন্ডেশন, এটা ডাক্তার মোহাম্মদ ইউনূস তার সভাপতি, এবং এটা হচ্ছে কি যে মানে শহীদ হওয়া যে ব্যক্তিদের নিয়ে এটা প্রতিষ্ঠিত সংস্থা, এটা আমরা একটু মনে রাখতে পারি। দেন আমরা জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর, এটা কোন মন্ত্রণালয়ের অধীন, এইটাই পড়বো খালি। এটা হচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আন্ডারে আছে এটা। এবং এটা সম্বন্ধে আরও একটি কথা আমরা একটু জানবো, সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই, হ্যাঁ মানে সহজ কথায় যে জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসনের যে অধ্যাদেশ, ঠিক আছে, সহজ কথায় শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ এবং পুনর্বাসন অধ্যাদেশ জারি করা হয় 17ই জুন 2025, 17ই জুন 2025। একবার একটু পড়ে রাখেন, এতগুলো যে সাল সব যে তোমার একবারে মনে থাকবে বিষয়টা তা না কিন্তু, তুমি যখন পড়তে থাকলা তোমার হচ্ছে অপশন দেখলে কিছুটা এমনি মনে থাকবে, বোঝা গেল কথাটা। সো এই নিয়ে সাল তারিখ পড়ে যাও, মানে তোমার যে সব এক চান্সে মুখস্থ হয়ে যাবে বিষয়টা এরকমটা না, এমনি অপশন দেখলে মনে পড়বে, তুমি পড়তে থাকো, পড়তে থাকতে হবে, এটাই হলো কথা, এটাই নিয়ম। এখন চলে আসো জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ। দেখো প্রত্যেকটা জেলায় জেলায়, 64টা জেলায় কিন্তু এটা নির্মিত হবে, এবং অলরেডি অনেক জায়গায় হয়েছে। তো এটা তোমাদের জানতে হবে। তাহলে প্রথম যে স্মৃতিস্তম্ভ কোথায় নির্মিত হয়, সেটা হচ্ছে নারায়ণগঞ্জে। এর নকশাকার কিন্তু দেখো এইরকম দেখতে, এর নকশাকার কিন্তু হচ্ছে শিল্পী আব্দুল হালিম চঞ্চল, শিল্পী আব্দুল হালিম চঞ্চল, এর নাম একটু পড়বে। এবং এটা যেটা পড়তে হবে সেটা হচ্ছে, খেয়াল করে দেখো যে জুলাইয়ের গণঅভ্যুত্থানে যে মূলত এখানে কি কি আছে, ঠিক আছে। জুলাই যে স্মৃতিস্তম্ভ, এখানে মূলত কিন্তু বিভিন্ন যে ওই সময়কার উক্তি, বিভিন্ন সময় ভাইরাল হওয়া যে উক্তিগুলা, সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। তো এটা আমাদের জানতে হবে। এছাড়াও আরও কয়েকটা কথা আছে, দেখো শ্রাবণ বিদ্রোহ, আরিফুর রহমানের পরিচালনায় জুলাই গণঅভ্যুত্থানের উপরে নির্মিত একটা তথ্যচিত্র। তাহলে শ্রাবণ বিদ্রোহ যে একটা জুলাই গণঅভ্যুত্থানের উপর নির্মিত একটা তথ্যচিত্র, এটা মনে রাখতে হবে। জুলাই ফরএভার, এটা একটা জুলাই গণঅভ্যুত্থান সংক্রান্ত ওয়েবসাইট, এটা মনে রাখবে। এছাড়া দেখো আরও কিছু জুলাই নিয়ে কথা বলা হয়েছে, যেমন গণমিনার, জুলাই গণঅভ্যুত্থানের, হ্যাঁ, বিজয় সরণিতে নির্মিত হবে একটা স্মরণে, সেটা হচ্ছে গণমিনার। অদম্য 24, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্মিত দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ, নকশাকার হচ্ছে রাইদ হোসেন, নকশাকার রাইদ হোসেন। তাহলে এই যে সেটা, হ্যাঁ, এবং সেটা হচ্ছে জাবিতে দেশের প্রথম জুলাই স্মৃতিস্তম্ভ অদম্য 24, মনে থাকবে কথাটা। জুলাই কন্যা অ্যাওয়ার্ড কতজন পেয়েছেন 2025 জুলাই কন্যা অ্যাওয়ার্ড? 100 জন নারী, 100 জন নারী। খেয়াল করে দেখো, খুবই গুরুত্বপূর্ণ কথা। জুলাই এর পরের যে দুইটা বলতেছে, জুলাই শহীদ স্মৃতিসৌধ অবস্থিত হচ্ছে যশোরে, জুলাই শহীদ স্মৃতিসৌধ, ঠিক আছে, শহীদ স্মৃতিসৌধ। আর এরপরে দেখো আরও ঘোলানো বিষয়, যে জুলাই 36 গেট নির্মিত হয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে, জুলাই 36 গেট, কিন্তু জুলাই
হ্যাঁ, যে 36 স্মৃতিফলক, জুলাই 36 স্মৃতিফলক, এটা নির্মিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে, তাহলে জুলাই 36 গেট বললে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, জুলাই 36 স্মৃতিফলক বললে কিন্তু হলো বরিশাল বিশ্ববিদ্যালয় 1 নম্বর গেট। এটা মনে থাকে জানো। দেন আমরা পড়তে পারি যে হচ্ছে এরপরে গুরুত্বপূর্ণ এইটা পড়বা যে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের নিয়ে যে সংগঠন, এখানে কিন্তু শহীদ না, শহীদ নিয়ে তো বললাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, আহতদের নিয়ে সংগঠন যেটা সেটা হলো জুলাই ওয়ারিয়র্স, জুলাই ওয়ারিয়র্স। ঠিক আছে, আর পরিবারদের নিয়ে সংগঠন তো অবশ্যই পরিবার কথা থাকবেই, এটা কোনো বিষয় না, তুমি জাস্ট এইটা মনে রাখবে, এটা গুরুত্বপূর্ণ যে জুলাইয়ের অভ্যুত্থানে আহতদের নিয়ে যে সংগঠন সেটা হচ্ছে জুলাই ওয়ারিয়র্স, এটা আমাদের পড়তে হবে। দেন আমরা পড়তে পারি নেক্সট হলো এগুলোর মধ্যে জুলাই মাতৃভূমি মৃত্যু, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, এটা হচ্ছে আমরা জানি যে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা, হ্যাঁ, আসিফ মাহমুদ, ওনার হলো লিখিত একটা গ্রন্থ। ঠিক আছে, এটা একটু পড়তে পারি এই জন্যে। দেন আমরা আর পরে যেতে পড়বো যে এটা হচ্ছে 5ই আগস্টের এই যে অভ্যুত্থান, এটাকে মনসুন অভ্যুত্থান নামে আখ্যায়িত করছেন হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনূস, মনসুন অভ্যুত্থান বলা হয়েছে। ঠিক আছে, এই কথাটা একটু পড়তে পারি। তো যেটা হচ্ছে এটা এবং হচ্ছে বাংলাদেশ স্টাডিজ করছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ স্টাডিজ করছে কিন্তু এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ স্টাডি করছে এই জুলাই ও গণঅভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটা একটু জানতে পারি জাস্ট। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমি কিন্তু বলে দিয়েছি, একটা গুরুত্বপূর্ণ কথা বললাম গণমিনার, একটা গুরুত্বপূর্ণ বললাম অদম্য 24 জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম প্রথম হ্যাঁ স্মৃতিস্তম্ভ, সেটা হচ্ছে অদম্য 24। ঠিক আছে, এবং জুলাই কন্যা অ্যাওয়ার্ড কতজন পেয়েছে সেটা বললাম আমরা, জুলাই কন্যা অ্যাওয়ার্ডের ক্ষেত্রে 100 জন, 100 জন, এটা আমরা বললাম। জুলাই ওয়ারিয়র্স এটা বললাম আহতদের নিয়ে সংগঠন। ঠিক আছে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। দেন বললাম যে 5ই আগস্ট এটাকে মনসুন অভ্যুত্থান বলেছেন, হ্যাঁ, মনসুন অভ্যুত্থান। দেন চলে আসো পরবর্তীতে আমরা একটু রিভিশন দিয়ে ফেলি, সেটা হচ্ছে পরবর্তীতে আর্ট অফ ট্রিয়াম্ফ, আর্ট অফ ট্রিয়াম্ফ, এটা হলো কিন্তু এই আন্দোলন চলাকালে বা ঢাকার দেয়ালে, হ্যাঁ, যে শিক্ষার্থীদের যে আঁকা গ্রাফিতি, সেটাকে আমরা বলা হয় আর্ট অফ ট্রিয়াম্ফ, ট্রিয়াম্ফ মানে বিজয়। ঠিক আছে, আর জুলাই দেখো যে 36 ডেইজ অফ জুলাই এটা বললে প্রামাণ্য দলিল, প্রামাণ্য দলিল। নোটস অন জুলাই বললে পোস্ট কার্ড, পোস্ট কার্ড, নোটস পোস্ট কার্ড, এভাবে পড়তে পারি। এবং জুলাই আপরাইজিং এটাও একটা ওয়েবসাইট, জুলাই ফরএভারে এটাও একটা ওয়েবসাইট, এগুলো একটু দেখতে পারি কিন্তু অত গুরুত্বপূর্ণ না। আমরা যেটা বললাম আর্ট অফ ট্রিয়াম্ফ খুবই গুরুত্বপূর্ণ, আর্ট অফ ট্রিয়াম্ফ খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, দেন যেহেতু ওই সময় আমরা জানি জুলাইয়ের সময় কিন্তু মুক্তির মন্দির সোপানতলে এই গানটা খুবই ভাইরাল হয়েছিল, সো সেই হিসাবে এটা কৃষ্ণচন্দ্র দে এই সুরকার এবং শিল্পী, ওনার কথাটা একটু জানবো। ঠিক আছে, ঠিক আছে, এই কথাটা পড়বো। দেন আমাদের যেটা পড়তে হবে দেখো অন্তর্বর্তীকালীন সরকার এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস উনি কিন্তু আর্ট অফ ট্রিয়াম্ফ জো বাইডেনকে উপহার দিয়েছিলেন। ঠিক আছে, দেখ এগুলোর মধ্যে ইম্পর্টেন্টের ভিতরে আর জিনিসটা যেটা জানবো আমরা সেটা হচ্ছে এই যে জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা, প্রবাসীদের ভূমিকা, জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা এই নিয়ে একটা স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্র হচ্ছে আমাদস ড্রিম, আমাদস ড্রিম, এটা একটু মনে রাখবো। তাহলে এই যে কটা দাগাই দিলাম এই কটা লাইন পড়লে হবে। ঠিক আছে, সম্পূর্ণ লাইন পড়া লাগবে না। দেন খেয়াল করে দেখো যে এই আলোচিত যে বিভিন্ন শব্দ গণহত্যা, মব জাস্টিস, এগুলো আমরা বুঝি, ডিজিটাল ক্র্যাকডাউন, ইন্টারনেট বন্ধ করে দিয়ে, এটাও বুঝি। ফ্যাসিবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়ে ফেলো যে ফ্যাসিবাদের জনক কিন্তু মুসোলিনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাহিনী যারা জানো তো তারা এটা সবাই জানো। এবং হিটলার কিন্তু হচ্ছে নাৎসিবাদ, নাৎসিবাদের জনক। তাহলে আমরা যদি বলি নাৎসিবাদের জনক হলো হিটলার কিন্তু ফ্যাসিবাদের জনক হলো মুসোলিনি। দেখো জেনারেশন আলফা এটা আমরা জানি যে 2012 থেকে 2024 জেনারেশন আলফা, আর জেনারেশন জেড যেটা আমরা বলি সহজ কথায় যাদের জন্ম হচ্ছে 97 থেকে 2012 সাল পর্যন্ত, জেনজি আমরা যেটা বলতেছি গেনজি, জেনারেশন জেড, জেনারেশন আলফা কিন্তু 24 সাল পর্যন্ত ছিল। তাহলে নেক্সট জেনারেশন 2025 সাল তো এখন যেহেতু, তাহলে এখন নেক্সট হলো জেনারেশন বিটা, তাই না? তো এইটা একটা কথা। এবং জেনজির কিন্তু আর এক নাম আছে জুমার্স। ঠিক আছে, গেনজির আর একটা নাম কিন্তু জুমার্স, এটা একটু মনে রাখতে পারি। এখন আর একটা গুরুত্বপূর্ণ কথা যে জুলাই গণহত্যা বিচারে অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু দুইটা গঠিত হয়েছে, অপরাধ ট্রাইব্যুনাল 1, অপরাধ ট্রাইব্যুনাল 2। তো 14 অক্টোবর প্রথম গঠিত হয় অপরাধ ট্রাইব্যুনাল, 14 অক্টোবর 2024, এবং পরবর্তীতে রিসেন্ট যেটা 8 মে 2025, এটা একটু মনে রাখতে পারি, একবার একটু পড়তে পারি, খুবই গুরুত্বপূর্ণ না তবে একটু জেনে রাখলাম। এটা প্রথমবারের হচ্ছে বিচারপতি ছিলেন মুর্তজা মজুমদার, আর দ্বিতীয়বারের হলো নজরুল ইসলাম চৌধুরী।
ঠিক আছে, এটার নাম একটু জানলাম। এরপরে আমাদের যেটা জানতে হবে জুলাই গণহত্যা অনুসন্ধানে যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন, অ্যাকচুয়ালি মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বলা হচ্ছিল যে ফার্স্টে যে জুলাই গণহত্যার ক্ষেত্রে মারা গিয়েছিল হলো 836 জন। ঠিক আছে, কিন্তু পরবর্তীতে জাতিসংঘের এই যে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন OHCHR এর আদলে, ঠিক আছে, এর আদলে পরবর্তীতে রিসার্চ করে জানা যায় যে এর প্রতিবেদন অনুসারে নিহত হয় 1400 জন। কয়টা? 1400 জন। এই কথাটা একটু পড়তে পারি। দেন হচ্ছে আমাদের পড়তে হবে 76তম দেশ হিসেবে, আন্তর্জাতিক 76তম দেশ হিসেবে গুম বিরোধী আন্তর্জাতিক সনদে বাংলাদেশ স্বাক্ষর করছে। 9টা সনদের 9টাতেই স্বাক্ষর করছে, এটা একটা পড়বো। 76তম দেশ হিসাবে 29 আগস্ট 2024। ঠিক আছে, এটা একটু পড়তে পারি। দেন আমাদের এদিক থেকে জানতে হবে রাষ্ট্রীয় বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে কিন্তু 11টা সংস্কার কমিটি গঠন করা হয়েছে। সেই সংস্কার কমিটির মধ্যে আমরা স্পেশালি যেটা পড়বো, যেহেতু আমরা মেডিকেল পরীক্ষা দিতে যাচ্ছি, অবশ্যই স্বাস্থ্য সংস্কার কমিটির নামটা জানবো, এটাই গুরুত্বপূর্ণ বেশি। স্বাস্থ্য সংস্কার সেটা হচ্ছে একে আজাদ খান। এছাড়া আমরা সংবিধানের সংস্কার কমিটির নাম জানবো, আলী রিয়াজ। নির্বাচন ব্যবস্থাটা একটু পড়তে পারি, যেহেতু নির্বাচন সামনে। হ্যাঁ, বদিউল আলম মজুমদার, নামটা একটু জানতে পারি, কিন্তু এটা পড়বা। বেশিরভাগ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য অবশ্যই, এবং সংবিধান। সংবিধান, ঠিক আছে, এটা একটু পড়বো। দেন আমাদের এরপরে পড়তে হবে নোট। নোটের ক্ষেত্রে আমি বলবো যে নোটগুলা সবগুলা নোট দেখে, মানে সবগুলো নোটের নতুন নোট দেখে দেখে, বা এই ছবিটা যদি অনলাইন হয়েও দেখতে পারো, এই নোটগুলো কিন্তু সব পড়া উচিত। ঠিক আছে, নোট সব পড়বা। নোটের ভিতরে আসলে এখানে কিছু স্টার মারা আছে, তো আমরা জাস্ট এভাবে পড়তে পারি যে শর্টকাটে কীভাবে পড়বো। শর্টকাটে বলতে নিজে যদি মুখস্থ করতে চাও তাহলে এভাবে পড়বা যে হচ্ছে গ্রাফিতি কয় টাকা কয় টাকায় আছে। হ্যাঁ, তো গ্রাফিতি দেখো আমাদের 5 টাকা 10 টাকা এবং 200 টাকায় আছে, 5 টাকা 10 টাকা এবং 200 টাকা। তোমাকে এভাবে পড়তে পারে না, ওটা সামনে কি আছে পিছনে কি আছে এভাবে পড়া লাগবে না। জানবা যে কোনটাই কোন ছবি আছে, সহজ কথায়। ঠিক আছে, তাহলে গ্রাফিতি নিয়ে আছে হচ্ছে 5 10 200 টাকা। যেমন মসজিদ কোথায় কোথায় আছে, তাহলে তারা মসজিদ আছে। ঠিক আছে, 5 তারা, এবং মনে রাখতে পারে 5 তারা। 2 টাকায় দুটো স্মৃতিসৌধ, 2 টাকায় দুটো বুদ্ধিজীবী। তাহলে খেয়াল করে দেখো, আমরা যদি বলি যে হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, তাহলে 2 টাকায় হলো বুদ্ধিজীবী। তাহলে এরপরে পড়বো হচ্ছে 5 টাকায়, 5 টাকায় একটা 5 তারা, এভাবে পড়তে পারি 5 তারা। তারপরে দেখো বাইতুল মোকাররম মসজিদ কিন্তু 10 টাকায় আছে, তাহলে এইভাবে 5 তারায় একটা মসজিদ আছে। দেন হচ্ছে 10 টাকায় হলো বাইতুল মোকাররম মসজিদ। এরপর কিন্তু মন্দির, মসজিদের পরে মন্দির, এভাবে পড়তে পারি যে 20 টাকায় কিন্তু মন্দির এবং পাহাড়পুর বৌদ্ধ বিহার। ঠিক আছে, তাহলে 20 টাকায় বিহার, 20 বিহার, 20 বিহার। ঠিক আছে, দেন কান্তজির মন্দিরও আছে, দিনাজপুর কান্তজির মন্দির, এটা জানবো। এবং 50 টাকায় মঞ্জিল, 50-এ মঞ্জিল। ঠিক আছে, এইভাবে সংক্ষেপে সংক্ষেপে মনে রাখবো, 50-এ মঞ্জিল সংগ্রাম, 50-এ মঞ্জিল সংগ্রাম। ঠিক আছে, দেন 60 গম্বুজ মসজিদ। তাহলে মসজিদ নিয়ে ওভারঅল তোমার চলে গেল হচ্ছে 60 গম্বুজ মসজিদ, তারা মসজিদ, বাইতুল মোকাররম মসজিদ, এইগুলো নিয়ে কিন্তু আছে। এরপরে আমাদের যেটা জানতে হবে 1000 টাকার নোট, যেটা জাতীয় স্মৃতিসৌধ। দেখো 1000 টাকার নোটে দেশের তো প্রধান জিনিস থাকবেই, তাহলে স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, ঠিক আছে, এইগুলো কিন্তু আছে। তাহলে আমরা যদি বলি 1000 টাকায় জাতীয় স্মৃতিসৌধ, ঠিক আছে, এইগুলো কিন্তু আছে। তো সংসদ ভবন মেইন যে জিনিস সেটা আছে। 500 টাকায় আরেকটু, দ্যাট ইজ কেন্দ্রীয় শহীদ মিনার এবং সাথে সুপ্রিম কোর্ট। তাহলে মেইন মেইন জিনিস আছে 1000 টাকা এবং 500 টাকা, এটা তো জানলেই হলো। আর বললাম যে 5 তারা, 2 টাকায় বললাম বুদ্ধিজীবী, 5 তারা, তারা মসজিদ আছে। 10 টাকায় মোকাররম, 10 টাকায় মোকাররম মসজিদ আছে। আর বললাম তো 5 10 এবং 200, এই টাকাগুলোতে হচ্ছে গ্রাফিতি অঙ্কন করা আছে। দেন 50 টাকায় মঞ্জিল এবং সংগ্রাম। ঠিক আছে, এই কথাগুলো এইভাবে একটু পড়ে ফেলতে হবে। তো এরপরে আমরা পড়বো জাতীয় রোহিঙ্গা বিষয়ক যে আন্তর্জাতিক সম্মেলন, ঠিক আছে, সংকট সমাধানে, এই রোহিঙ্গা সংকট সমাধানে ডাক্তার মোহাম্মদ ইউনুস, উনি কিন্তু হচ্ছে ঠিক আছে, ডাক্তার মোহাম্মদ ইউনুস, মনে রাখবো, সংকট সমাধানে মোট প্রস্তাব দিয়েছেন হলো 7 দফা প্রস্তাব দিয়েছেন। এটা পড়তে পারি, খুবই গুরুত্বপূর্ণ জিনিস না, তবে পড়তে পারি। বিশ্বকাপ ফুটবল 23তম বিশ্বকাপ আমরা জানি হবে 2026 সালে। এর স্লোগান হলো উই আর 26, উই আর 26, এবং আয়োজক দেশ হলো 3টা কিন্তু, কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র। এবং সেই হিসাবেই কিন্তু এর মাস্কট হলো 3টা। ঠিক আছে, দেখো খেয়াল করে দেখো, কানাডার হচ্ছে ম্যাপল নামক মুজ বা হরিণ একটা আছে। দেন যুক্তরাষ্ট্র ক্লাস নামের টাক ইগল, এবং মেক্সিকোর হলো জঙ্গলের জায়ু নামক হচ্ছে জাগুয়ার। এই 3টা জিনিস এটা পড়বো, অর্থাৎ একটা হরিণ নিয়ে, একটা হলো ইগল নিয়ে, আর একটা জাগুয়ার নিয়ে। তো ম্যাপল, জায়ু এবং ক্লাস, তো 3টা এটা পড়লাম। এটা হলো মাস্কট, এবং সাথে সাথে অফিসিয়াল বল যেটা, সেটা হচ্ছে ট্রায়ন্ডা। ঠিক আছে, মোট অংশগ্রহণ করবে 48টা দেশ, 48টা দেশ এখানে অংশগ্রহণ করবে। একবার একটু দেখতে পারি। তবে আর একটা কথা, যেটা হচ্ছে প্রথমবারের মতো কানাডা
আয়োজন করবে। দেন হচ্ছে আমাদের যেটা পড়তে হবে, প্রথমবারের মতো কিন্তু কানাডা আয়োজন করতেছে। বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে স্থান পেয়েছে জাপান, এবং প্রথমবারের মতো বিশ্বকাপের সুযোগ পেয়েছে হচ্ছে কেপ ভার্দে। কেপ ভার্দে এর নামটা একটু পড়বো, ঠিক আছে? এটা হলো আটলান্টিক মহাসাগরের পশ্চিম আফ্রিকার একটা দ্বীপ দেশ, ঠিক আছে, কেপ ভার্দে। তো যাই হোক, এরপর 2030 সালের যে বিশ্বকাপটা হবে এটা এর ক্ষেত্রে জাস্ট পড়তে পারি কোথায় হবে, ঠিক আছে, মরক্কো। এটা কিন্তু শতবর্ষিকা শত হ্যাঁ বর্ষপূর্তি একটা বিশ্বকাপ 2030 সালে। প্রথম বিশ্বকাপ হয়েছিল কিন্তু 1930 সালে উরুগুয়েতে, এবং উরুগুয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, এটা পড়তে পারি। এরপরে বিভিন্ন খেলার যে আসর, মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ না, তবে একটু আমরা স্টার মার্কওয়ালা জিনিস পড়তে পারি, যে গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস, এটার আয়োজক দেশ কোনটা, যুক্তরাষ্ট্র, দেখতে পারি। দেন হচ্ছে ফুটবল বিশ্বকাপ, নারী বিশ্বকাপ, এটা হলো ব্রাজিলে অনুষ্ঠিত হবে, ঠিক আছে। দেন হচ্ছে পরবর্তী ক্রিকেট বিশ্বকাপ পুরুষের, সেটা হচ্ছে কিন্তু মানে বাংলাদেশে, এবং সহ আয়োজক হলো ভারত, দেখতে পারি। দেন হচ্ছে স্টার মারাগুলো আমরা একটু দেখব। এশিয়ান গেমস, এটা জাপানে অনুষ্ঠিত হবে। দেন হচ্ছে এএফসি, মানে এশিয়া ফুটবল কাপ, এটা হচ্ছে কিন্তু ফুটবল, এটা হলো সৌদি আরবে। দেন হচ্ছে এএফসি এশিয়া ফুটবল নারী, এটা অস্ট্রেলিয়াতে হবে। এবং কমনওয়েলথ গেমস হবে হচ্ছে স্কটল্যান্ডে, ঠিক আছে। কমনওয়েলথ গেমস হবে পরবর্তী, সেটা হচ্ছে স্কটল্যান্ডে, পড়তে পারি। যেন পরবর্তী আসর কোথায় হবে একটু জাস্ট এটা দেখতে পারি, খুবই গুরুত্বপূর্ণ না, তবে জানতে পারি। সেটা হচ্ছে এরপর দেখো যে অনেক অনেক স্থাপনা কিন্তু নাম চেঞ্জ হয়েছে, তাই না? তার মধ্যে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা, এটার নাম আমাদের জানতে হবে। একটা হচ্ছে, তো আমরা যেহেতু মেডিকেল অ্যাডমিশন দিচ্ছি, সো বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল বিশ্ববিদ্যালয়, এটার বর্তমান নাম হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, এবং এটা হচ্ছে শাহবাগ ঢাকায়। তোমার কিন্তু এই চেঞ্জ হয়েছে কি নাম এভাবে আসবে না, কোশ্চেন আসবে যে এরকমভাবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত, ঠিক আছে, বাংলাদেশ মেডিকেল। এবং বাংলাদেশে কিন্তু এখন 5টা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, 5টা। সর্বশেষ তাহলে কোনটা? খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। বাংলাদেশে তাহলে মেডিকেল বিশ্ববিদ্যালয় 5টা, একটা আছে এই তো শাহবাগ ঢাকায় বললাম, একটা আছে চট্টগ্রামে, একটা আছে সিলেট, রাজশাহী, আর এইখানে হচ্ছে মানে সর্বশেষ আমরা মনে রাখবো সেটা হচ্ছে খুলনা, ঠিক আছে, এটা একটা কথা। এছাড়া পড়বো স্বাধীনতা জাদুঘর, যেটা বঙ্গবন্ধু জাদুঘর ছিল, তার নাম এখন স্বাধীনতা জাদুঘর, এটা হচ্ছে ঢাকা সেনানিবাসে। প্রতিরক্ষা জাদুঘর এবং সামরিক জাদুঘর বিজয় সরণি, বাংলাদেশ সামরিক জাদুঘর, এটা বিজয় সরণি ঢাকা, এবং সাথে সাথে প্রতিরক্ষা জাদুঘর শেরেবাংলানগর ঢাকা। এই কয়েকটা কথা আমরা একটু পড়তে পারি। উম, এইটা একটু পড়বো, বিশেষ করে এই জিনিসগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ, বাকিগুলো একবার একটু দেখতে পারি কিন্তু ওই গুরুত্বপূর্ণ না। এখন চলে আসি সাংহাই মানে সহযোগিতা সংস্থা, দ্যাট ইজ হচ্ছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন। এটা তুমি মনে রাখবা যে সাংহাই 5 মেকানিজম থেকে তৈরি হয়েছে, সাংহাই 5 মেকানিজম থেকে তৈরি হয়েছে। জাস্ট একটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এই যে ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা যে চায়না নিয়ে সম্পর্কিত, ঠিক আছে। চায়না তাদের মানে বিজনেসটাকে প্রসারিত করার জন্য এবং তাদের মতবাদটাকে প্রসারিত করার জন্য টোটাল একটা রোড, আমরা জানি ওয়ান বেল্ট ওয়ান রোড, ঠিক আছে, বিশেষ কোশ্চেন কিন্তু, ঠিক আছে, পড়তে হবে যে ওয়ান বেল্ট ওয়ান রোড, এটা হলো চায়না সম্পর্কিত, এটা জাস্ট মাথায় রাখলে হলো। গ্লোবাল নর্থ আর গ্লোবাল সাউথ, এই কথা একটা কয়েকটা মনে রাখবো, যে যারা অর্থনৈতিকভাবে উন্নত, রাজনৈতিকভাবে শক্তিশালী, সেই সমস্ত দেশগুলোকে আমরা বলতেছি গ্লোবাল নর্থ, এবং গ্লোবাল সাউথ হচ্ছে অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে, উন্নয়নশীল দেশ, কম উন্নত সেগুলা। তো এই যে গ্লোবাল নর্থ, এইগুলো গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথ বললাম, গ্লোবাল সাউথকে কিন্তু বলতেছি থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্ব, ঠিক আছে। তো দেখো এই যে গ্লোবাল যে সাউথ, তার মধ্যে কিন্তু আসলে আছে কারা, এই এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং ওশেনিয়া, ওই দেশগুলো কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে। তাহলে এই কথাগুলো একটু মনে রাখতে পারি, মানে এইখানে মেনলি হলো তোমার কৃষি নির্ভর যে অর্থনীতিগুলো আছে সেইগুলা। তো এই কথাগুলো একটু পড়লাম জাস্ট। এখন আমাদের পড়তে হবে খুবই গুরুত্বপূর্ণ এমডিসিএফ 2। এমডিসিএফ 2 এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা জানি আইসিডিডিআরবি কর্তৃক উদ্ভাবিত, অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য একটা সম্পূরক খাবার। তাহলে তাহলে আইসিডিডিআরবি কিন্তু এইবারের জন্য, এবার মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আইসিডিডিআরবি কিন্তু প্রথম বাংলাদেশে, এই যে এটা কলেরা হাসপাতাল নামে পরিচিত, হ্যাঁ, মহাখালী ঢাকাতে আছে আইসিডিডিআরবি, আন্তর্জাতিক উদারময় গবেষণাগার কেন্দ্র, এবং এটা কিন্তু এই কলেরা হাসপাতাল নামে পরিচিত। এবং প্রথম এই যে খাবার স্যালাইন খাই আমরা, ওট স্যালাইন এবং বেবি জিঙ্ক ট্যাবলেট, এটা কিন্তু মানে এই উদ্ভাবক কিন্তু এই আইসিডিডিআরবি, খুবই গুরুত্বপূর্ণ, জানতে হবে। এছাড়া আমরা পড়ব, সেটা হচ্ছে দেখো এখানে নেক্সট পড়তে পারি যুক্তরাজ্যে গনোরিয়ার বিরুদ্ধে প্রথম টিকাদান কর্মসূচি, সেটা হচ্ছে
টিকা নিয়ে যেহেতু আসছে, টিকা নিয়ে এবছর মেডিকেল অ্যাডমিশন টেস্টে খুবই গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে 2025 সালে কোন কোন টিকা অন্তর্ভুক্ত হয়েছে। সেটা হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস এবং মনে রাখবো কনজুগেটেড টাইফয়েড ভ্যাকসিন। মনে রাখবো 2025 সালে ইপিআইতে অন্তর্ভুক্ত হয়েছে দুইটা টিকা, ঠিক আছে, একটা হচ্ছে জাপানিজ এনকেফালাইটিস আর একটা বললাম কনজুগেটেড টাইফয়েড ভ্যাকসিন। এছাড়া কিন্তু 2024 সালে কিন্তু এইচপিভি ভ্যাকসিন তো অ্যাড হয়েছিল, ঠিক আছে। 2025 সালে কিন্তু, তাহলে এই কথাটা জানতে হবে যে জাপানিজ এনকেফালাইটিস বললাম এবং বললাম হচ্ছে কনজুগেটেড টাইফয়েড ভ্যাকসিন, ঠিক আছে। এবং বাংলাদেশ থেকে এ পর্যন্ত নির্মূল হয়ে গেছে তিনটা রোগ, ঠিক আছে। একটা হচ্ছে পোলিও, একটা হচ্ছে ফাইলেরিয়া এবং একটা হলো কালাজ্বর। এই কথাগুলো এমনি এর সাথে সাথে চলে আসে, সেটা আমাদের কিন্তু জানতে হবে, ঠিক আছে। দেন আমাদের এর মধ্যে আর পড়ার মতো মোটামুটি মেডিকেল অ্যাডমিশন টেস্ট বা প্রতিযোগিতামূলক এমনি সাধারণ জ্ঞানের জন্য পড়তে পারি, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমরা মনে রাখতে পারি এই যে স্কোপোলামিন। আমরা জানছি রিসেন্ট বিভিন্ন জায়গায় যে মনে করো এই শয়তানি নিঃশ্বাস নামে পরিচিত এই ড্রাগের মাধ্যমে কিন্তু তার সর্বস্ব লুট করে নিচ্ছে বিভিন্ন জায়গায়। মনে করো তোমাকে এসে বলতেছে যে এই তারিখ, এই বাসার ঠিকানাটা কোথায়, এই বলে তুমি যে এই যে ঘ্রাণটা নিলে, তাহলে ঘ্রাণটা নিলে ওর ব্রেথ, ওই নিঃশ্বাস এর মাধ্যমে কিন্তু স্কোপোলামিন হ্যালুসিনেশন তৈরি হবে এবং তোমার কাছে যা টাকা পয়সা চাবে সব মনে করো তুমি নিজেই দিয়ে দিবা, এরকম একটা কথা। তো এটা একটু পড়তে পারি, ঠিক আছে। তাহলে এটা একটা কথা। আরেকটা পড়তে পারি অপারেশন ডেভিল হান্ট। এটা হলো সশস্ত্র বাহিনী কর্তৃক আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা রক্ষায় পরিচালিত অপারেশন, সেটা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট। এটা একটু পড়তে পারি, এইটাই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় শক্তিশালী টেলিস্কোপের নাম হলো জেমস ওয়েব টেলিস্কোপ, পড়তে পারি জেমস ওয়েব টেলিস্কোপ, ঠিক আছে। বাকিটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস না, এটা একটু পড়বো। এবং কাজী নজরুল ইসলাম বাংলাদেশে আসার তারিখ 24 মে, হ্যাঁ 24 মে 1972। উনি যে আসছিলেন, বাংলাদেশে আসার তারিখ জাতীয় কবি ঘোষণা করে একটা গেজেট প্রকাশিত হয়েছে, ঠিক আছে। 24 মে 1972 সালে আসছিলেন, এটা হলো এর উপর একটা গেজেট আকারে প্রকাশ হয়ে গেছে জিনিসটা। এখন আমাদের খুবই গুরুত্বপূর্ণ জিনিস যেটা পড়তে হবে সেটা হচ্ছে 2025 সালে বর্ষসেরা পণ্য কোনটা? আসবাবপত্র। 2025 সালে বর্ষসেরা পণ্য হচ্ছে আসবাবপত্র, খুবই গুরুত্বপূর্ণ পড়বো। দেন হচ্ছে আমরা পড়বো হচ্ছে, আমরা জানি যে এই যে বিশ্বের বাংলাদেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু এবছর হয়েছে, সেটা হচ্ছে আয়ান রুহাব, ঠিক আছে। আয়ান খান রুহাব, ওর নাম একটু মনে রাখবো আমরা। এবং প্রথম যে কার্বন নিরপেক্ষ শিশু সেটাও কিন্তু, হ্যাঁ, শিশু আদাভি, ঠিক আছে। প্রথম যে হবে সে হচ্ছে আদাভি, এই যে এ, ঠিক আছে, আদাভি। এ হচ্ছে প্রথম কার্বন নিরপেক্ষ শিশু মানে মনে করো ওই যে ও, মনে করো এই বাচ্চাটা হয়েছে, ওর বাবা মা মানে ও প্রকৃতিতে যে পরিমাণ ক্ষতি সাধন করবে, সহজ কথা ক্ষতি সাধন বলতে মানে কার্বন নিঃসরণ করবে, কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ করবে, তো তার প্রেক্ষিতে ও গাছ লাগিয়েছে ধরো, বা এমন কোনো কিছু করা যেটা পরিবেশের উন্নতি হয়, ঠিক আছে। তাহলে এইটা সেই এও কিন্তু ওর বাবা মা আয়ান রুহাব, ওর বাবা মা 580টার গাছ লাগিয়েছে, এরকম একটা হিসাব আছে আর কি। হ্যাঁ, এরকম গাছ লাগানোর ক্ষেত্রে তাহলে এই ক্ষেত্রে কার্বন নিরপেক্ষ শিশু আমরা বলি, মানে ওর জন্ম গ্রহণ উপলক্ষে, ঠিক আছে এটা। দেন আমরা পড়বো, দেখো বর্তমান বাংলাদেশে হচ্ছে অত্যাবশ্যক ওষুধ আছে 285টি, এটা পড়বো। দেন হচ্ছে দেশের প্রথম ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। ওশান স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন নির্মিত হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশে বাণিজ্যিকভাবে 5G সেবা চালু হয় হলো 1 সেপ্টেম্বর 2025, এটা একটু পড়বো। দেন হচ্ছে নিচের দিকের মধ্যে পড়বো যে বিমানবন্দরের নিরাপত্তা রক্ষায় কিন্তু নতুন বাহিনী গঠিত হচ্ছে, সেটা হচ্ছে এয়ারগার্ড বাংলাদেশ, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, পড়তে পারি। দেন জাতীয় পরিচয়পত্র এর মানে এনআইডি পেতে সর্বনিম্ন মানে নিবন্ধনের যে বয়স সেটা হচ্ছে 16 বছর করা হয়েছে, এটা পড়বো। দেন হচ্ছে আমরা নিচের দিকে আসি, নিচের দিকের ক্ষেত্রে পড়তে পারি জাতীয় যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা 2025 অনুসারে যুব উদ্যোক্তা বলতে 18 থেকে 35 বছর বয়সীদের বোঝানো হচ্ছে, এটা একটু দেখতে পারি। দেন নিচের দিকের ভিতরে আমরা আহ, এখানে যেটা জানতে পারি সেটা হচ্ছে এগুলো পড়া লাগবে না, এগুলো পড়া লাগবে না। নিচের দিক থেকে পড়ো এখান থেকে যে বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু সেটা কোনটা? যমুনা রেল সেতু, যুক্ত করেছে কি টাঙ্গাইল এবং সিরাজগঞ্জে, এটা মনে রাখবো, যমুনা রেল সেতু, ঠিক আছে। এটা হচ্ছে 4.8, ঠিক আছে, যমুনা সেতু, এটার পড়বো। দ্বিতীয় রেল সেতু কিন্তু হার্ডিঞ্জ ব্রিজ দ্বিতীয় হচ্ছে হার্ডিঞ্জ ব্রিজ, এই কথাটা একটু পড়তে হবে, ঠিক আছে। আর তিস্তা সড়ক সেতু, মাওলানা ভাসানী সেতু করা হয়েছে, এটা কুড়িগ্রাম এবং গাইবান্ধাকে হচ্ছে যুক্ত করছে, কুড়িগ্রাম এবং
গাইবান্ধাকে একবার দেখে রাখতে পারি। এখন চলে আসো, সম্প্রতি বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিলিট করে দিয়েছে। আর ডিলিট করে দেওয়া বলি আমি, মানে ডিলিট ডিগ্রি প্রদান করছে, ঠিক আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এই কথাটা পড়বো, বিশ্ব খাদ্য ফোরাম, WFF, হ্যাঁ, ওয়ার্ল্ড ফুড ফাউন্ডেশন, ফুড ফোরাম বলতে পারি, 2025 ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে ডাক্তার মোহাম্মদ ইউনূস প্রস্তাব করেন হলো 6 দফা। এই কথাটা পড়বো। দেন হচ্ছে পড়বো যে বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত চা বাগানের সংখ্যা 170টি। সর্বশেষ হলো পঞ্চগড়, পঞ্চগড় টি কোম্পানি, এটা একটু পড়তে পারি, পঞ্চগড় টি কোম্পানি। বাংলাদেশে দেখো খুবই গুরুত্বপূর্ণ কথা, বাংলাদেশে এবং চা কিন্তু সবচেয়ে বেশি রপ্তানি হয় কিন্তু আরব আমিরাতে, হ্যাঁ। যাক, বাংলাদেশের এই যে প্রথম বাংলাদেশ হিসাবে অন্নপূর্ণা 1 পর্বতের চূড়ায় আহরণ করেছে হচ্ছে বাবর আলী, তাও কিন্তু অক্সিজেন সাপোর্ট ছাড়া, খুবই গুরুত্বপূর্ণ কথা, অক্সিজেন সাপোর্ট ছাড়া। এখন যাই হোক, আমরা এটা জানবো পরবর্তীতে গুরুত্বপূর্ণ জিনিস। উম, চীনে কিন্তু চিকিৎসা ভিসায় বিশেষ সুবিধা গ্রিন চ্যানেল ভিসা চালু করছে চীন, বাংলাদেশের জন্য গ্রিন চ্যানেল ভিসা চালু করছে, এটা একটু পড়বো। দেন হচ্ছে গুরুত্বপূর্ণ, এদিককার মধ্যে এসব পড়া লাগবে না। নিচের দিকে আসো, নিচের দিকের ভিতরে আমরা পড়বো, বিশ্বে প্রথমবারের মতো পলিথিন নিষিদ্ধ করছে বাংলাদেশ, হ্যাঁ, পলিথিন নিষিদ্ধ করছে। সর্বশেষ রেলওয়ে নেটওয়ার্কে যুক্ত হয়েছে নড়াইল জেলা, এটা পড়বো। দেশের প্রথম ক্যাশলেস বিশ্ববিদ্যালয়, সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এটা পড়বো। দেন হচ্ছে নিচের দিকে আসি, পড়তে পারি বাংলাদেশের সর্বাধিক সুন্দরবন রয়েছে বাগেরহাট জেলায়, ঠিক আছে, এবং বাগেরহাট সুন্দরবন বাঘ জরিপের কিন্তু বিভিন্ন মার্কিং ছিল, পাগ মার্ক বা এরকম নাম শুনছো। বর্তমানে হচ্ছে সুন্দরবনে বাঘের সংখ্যা হলো 125টি, এটা পড়তে পারি, 125টি। দেন নিচের দিকে চলে আসো, নিচের দিকের ক্ষেত্রে আমরা যেটা পড়তে পারি যে আন্তর্জাতিক T20-তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রানের মালিককে লিটন দাস, দেখতে পারি। দেন হচ্ছে স্বীকৃত ক্রিকেটে এর মধ্যে গুরুত্বপূর্ণ জিনিস আমাদের যেটা জানতে হবে যে মুশফিকুর রহমান, উনি কিন্তু ওনার 100তম টেস্ট ম্যাচ খেলেছেন, 100তম রান করছিল, এই কথাটা গুরুত্বপূর্ণ এর মধ্যে। এখন চলে আসো পরবর্তীতে আমাদের যেটা জানতে হবে, বিশ্বের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু আমরা বললাম আদাভি, ভারতের, ঠিক আছে, ওর বাবা মাও গাছ লাগিয়েছিল ওর জন্মদিন উপলক্ষে, হ্যাঁ। তো এইটাই বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র, সেটা হচ্ছে টু ভ্যালু, বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্র হলো টু ভ্যালু, এটা একটু পড়তে পারি। দেন হচ্ছে চীনে কিন্তু 10G চালু হয়ে যাচ্ছে, আমরা এখন 5G-তে পড়ে রয়েছি। আচ্ছা, দেন হচ্ছে নিচের দিকের ভিতরে আমরা পড়ার ক্ষেত্রে পড়তে পারি যে বিশ্বজুড়ে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ হিসেবে ঘোষণা করা হয়েছে হলো উৎসর্গ করা হলো অক্টোবর, এটা একটু পড়তে পারি, গুরুত্বপূর্ণ। বেলুচ লিবারেশন আর্মি, এই সশস্ত্র সংগঠনটা যে পাকিস্তানে, এটা পড়ব। দেন হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, এই দেখো আইভরি কোস্টের লৌহমানবী, আমরা কিন্তু আগে লৌহমানবী ম্যাগারেট থ্যাচারের নাম শুনতাম, তো আইভরি কোস্টের লৌহমানবী এটা সিমিওনি বাগবো, ওনার নামটা একটু মনে রাখবো, সিমিওনি বাগবো, ঠিক আছে, আইভরি কোস্টের লৌহমানবী, ঠিক আছে, এটা একটু পড়বো। দেন চলে আসো নিচের দিকে, নিচের দিকে আসার ভিতরে এসব পড়া লাগবে না আপাতত, আমাদের প্রায় শেষের দিকে। ভারত সরকার বাংলা ভাষাকে স্বীকৃতি দেয় আদি বা ধ্রুপদী ভাষা হিসাবে, একটু পড়তে পারি। এই এই হলো টোটাল জিনিসটা, আমরা 2টা রিভিশন দিয়ে ফেললাম, তাই না? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সফল যদি হতে চাও কান বন্ধ রাখতে হবে। যাক, আমরা টোটাল শেষ তুললাম, ঠিক আছে, আমাদের 2টা খুবই গুরুত্বপূর্ণ, এই সাম্প্রতিক ক্যাপসুল 1 এবং সাম্প্রতিক ক্যাপসুল 2, পরবর্তী যে বিভিন্ন পরীক্ষাগুলো আছে সাম্প্রতিকের ক্ষেত্রে জোবাই ক্যাপসুলটা খুব ভালো মোটামুটি। এছাড়া আমরা পরবর্তীতে আরও বিভিন্ন ভিডিওর মাধ্যমে জানাবো, তো সবাই অবশ্যই সাম্প্রতিক ক্যাপসুল 1-এর ভিডিওটা দেখে ফেলবা, মানে ওটাতেও আমি কিন্তু ইম্পর্টেন্ট লাইনগুলো আমরা মার্কিং করে দিয়েছি। এগুলো তুমি জানতে মনে করো হচ্ছে দেখতে ওই শুনলা, একটু কিছু তারিখ শুনলা, কিছু শুনলা, এইটা দিয়েই মনে থাকবে, এবং MCQ সলভ করলে ওইটা দিয়েই মনে থাকবে। এই হলো কথা, খুব প্যারা নেওয়ার দরকার নেই, পড়তে থাকো, আশা করি ভালো কিছু তোমাদের জন্য হবে, ঠিক আছে। সবাই সে পর্যন্ত ভালো থাকো, ঠিক আছে সবাই, আল্লাহ হাফেজ।